বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বিটিভির এই বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল মামুন। সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে আজকে এই দিবসটি পালিত হয়েছে। আজকে আমরা বিটিভির এই আয়োজনে দুজন সম্মানিত অতিথিকে পেয়েছি। শুরুতে চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আজকে আমাদের আয়োজনে উপস্থিত আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আলী আরাফাত এমপি, আছেন আমাদের সাথে সিনিয়র সাংবাদিক জনাব মঞ্জুরুল আহসান বুলবুল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। মাননীয় প্রতিমন্ত্রীকে প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আমরা কথা বলছি এবং বাংলাদেশের গণমাধ্যমের পরিবেশ, সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার, তাদের চর্চা, এই সব কিছু মিলে পুরো পরিবেশটাকে আপনি মন্ত্রীর জায়গা থেকে কিভাবে মূল্যায়ন করেন? এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর থেকে বেশ কিছুদিন ধরে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন যেগুলো আছে তাদের সাথে বসেছে, তাদের বক্তব্যগুলো শুনেছি এবং এই বক্তব্যগুলোর মধ্যে কয়েকটি বিষয় উঠে এসেছে। ধরেন অনলাইন নিউজ পোর্টাল যেগুলো আছে তারা বলতে চায় যে এখনো অনেক অনলাইন নিউজ পোর্টাল আছে যেগুলো নিবন্ধন নেই, কিন্তু তারা এখনো অপারেট করছে। তো তারা চাচ্ছে যে এগুলোকে বন্ধ করে দেওয়া হোক, রেজিস্ট্রেশনের বাইরে যাতে কেউ না চলে। অন্যান্য আরও যে সাংবাদিক সংগঠনগুলি আছে তাদের অনেকে আমাকে বলেছে যে সাংবাদিকদের মধ্যে কোয়ালিফিকেশনের একটা মানদণ্ড থাকা দরকার, যে কোনো প্রফেশনে থাকে, এখানে কেন থাকবে না? এই পুরো পেশার মধ্যে গোটা বাংলাদেশে এক ধরনের কিছু কিছু জায়গাতে বিশৃঙ্খলা আছে, এখানে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনা দরকার। বাংলাদেশে গণমাধ্যম মুক্ত শুধু নয়, উন্মুক্ত এমনভাবে যে এখানে নিবন্ধন ছাড়া অনলাইন পোর্টালগুলি চলছে। এই জন্যই তো সাংবাদিক বন্ধুরাই কিন্তু এই দাবিটি জানাচ্ছেন যেটা বন্ধ করা হোক। সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা করছে, তাদেরকে আসলে কোনো না কোনোভাবে এক ধরনের রেগুলেশনে, নিয়ন্ত্রণে আনা দরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার, বঙ্গবন্ধু কন্যা সরকার, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি এবং তার একটি বিশাল বড় অনুষঙ্গ হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা। এগুলোকে আমরা সবসময় আপহোল্ড করি, ধরি, আমাদের আদর্শিক জায়গা থেকে আমরা এগুলোকে বিশ্বাস করি। পেশাদার সাংবাদিক যারা, তারাই কিন্তু বলছেন যে এক ধরনের শৃঙ্খলা এবং নিয়ন্ত্রণ নিয়ে আসা দরকার। তো আমরা এই জন্য বলছি, ঠিক আছে, যেহেতু পেশাদার সাংবাদিকতার সাথে সম্পৃক্ত যারা বলছেন এবং যৌক্তিকভাবে বলছেন, তাদের বক্তব্যের সাথে আমরা একমত হচ্ছি এবং আমি বলেছি যে আমরা তাদের এই দাবিগুলোকে পূরণ করার চেষ্টা করব একে একে। ইতিমধ্যে আমি কতগুলো নির্দেশনাও দিয়েছি, বিশেষ করে অনলাইন নিউজ পোর্টালগুলোর মধ্যে আমি বলেছি যে যেগুলো স্ট্যাবলিশড মিডিয়া তাদেরও অনলাইন প্রেজেন্সটা আছে সেগুলো, এবং এর বাইরে যেগুলো শুধু অনলাইন ভিত্তিক যে নিউজ পোর্টালগুলো আছে সেগুলোর আমি লিস্ট চেয়েছি। আর যেটি আমি চেয়েছি যে যেগুলো অ্যাপ্লাই করেছে আমাদের মন্ত্রণালয় এবং এর মধ্যে যেগুলো ক্লিয়ার হয়েছে, নিবন্ধন পাওয়ার উপযোগী হয়েছে, তাদেরও লিস্ট আমি চেয়েছি এবং আমি বলেছি যে এগুলো আমি বিটিআরসিতে পাঠাবো। এইগুলোর বাইরে যেগুলো অপারেট করছে এগুলো সব আমরা বন্ধ করে দিব। কেন বন্ধ করব? কারণ আমাদের পেশাদার সাংবাদিক সংগঠন যেগুলো, তারা এটা দাবি করছে। অর্থাৎ আমরা বলতে যাচ্ছি যেগুলো ওয়েল স্ট্যাবলিশ মিডিয়া তারা থাকবে, যেগুলো রেজিস্ট্রেশন পাওয়ার উপযোগী হয়েছে তাদেরকে আমরা রেজিস্ট্রেশন দিয়ে দিব, ফেলে রাখবো না। এবং যেগুলো অ্যাপ্লিকেশন করেছে, এখনো প্রক্রিয়ার মধ্যে আছে, সেগুলো কিন্তু চলবে, সেগুলো প্রক্রিয়া চলমান থাকবে। কাজে কিন্তু যারা অ্যাপ্লিকেশনটাও করেনি, কিছুই করেনি, ইচ্ছা মতন চালাচ্ছে এবং বিভিন্ন ধরনের অপসাংবাদিকতা লিপ্ত, যার মাধ্যমে আসলে পেশাদার সাংবাদিকতা, পেশাদারিত্বের সাথে যারা করেন তাদের সুনাম ক্ষুণ্ণ হয় এবং বিভিন্ন ক্ষতিগ্রস্ত হন। তো বাংলাদেশে আপনি গত 15 বছরে যদি দেখেন যে পরিমাণ গণমাধ্যমের সংখ্যা বেড়েছে, সেটি তো অনেক বেশি, মানে ডিসপ্রপোর্শনেটলি বেড়েছে, যা ছিল তার চেয়ে অনেক বেশি, 10 গুণ 12 গুণ। এটার কারণটা কি? কারণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার সবসময় চেয়েছে যে আমরা আরো বেশি গণমাধ্যম আসুক, গণমাধ্যমের মুক্ত বুদ্ধির চর্চা, মত প্রকাশের স্বাধীনতার চর্চা এগুলো হোক। এই প্রসঙ্গ নিয়ে আমি যারা মঞ্জুরুল আহসান বুলবুলের কাছে জানতে চাইবো, সিনিয়র সাংবাদিক হিসেবে আপনারা কিভাবে দেখছেন পরিবেশটি, এবং যেটি মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন যে মুক্ত সাংবাদিকতার বিপরীতে আসলে উন্মুক্ত হয়ে যাচ্ছে কিনা এবং সেখানে পেশাদার সাংবাদিকদের জন্য কোনো ঝুঁকি তৈরি হচ্ছে কিনা? প্রশ্নের জবাবের আগে আজকের দিনটির সম্পর্কে একটু বলি। যেটি জাতিসংঘের সাধারণ পরিষদের অনুমোদিত একটি দিন, সাংবাদিকদেরই দিন, এবং এই দিনটি সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে হয়েছিল। 1993 সনে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এই দিনটিকে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ইউনেস্কো এটা পালন করবে, 94 সন থেকে পালন করছে। এর 10 বছর আগে নামিবিয়ার রাজধানী ওয়েন্ডভোয়েকে পৃথিবীর সমস্ত গণমাধ্যমের, বড় বড় গণমাধ্যমের পণ্ডিতরা বসেছিলেন। তারা গণমাধ্যমের বৈশ্বিক যে স্বাধীনতা, বৈশ্বিক যে চ্যালেঞ্জেস, সেই চ্যালেঞ্জেসগুলি নিয়ে কথা বলেছিলেন। কাজে এই দিনগুলিতে এই চ্যালেঞ্জেসগুলি নিয়ে আলোচনা হয়।
এটা আমাদের দেশে হচ্ছে। এবার ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে এর মূল অনুষ্ঠান হচ্ছে চিলির রাজধানী সান্তিয়াগোতে, এবং সেখানে গুইলেমো কানো যে সাংবাদিকতার সবচেয়ে যে বড় পুরস্কার, সেই পুরস্কারটিও দেওয়া হবে। এবং সেখানে পৃথিবীর প্রায় 104টি সেশন হবে আমি যতদূর জানি। যে বাংলাদেশের গণমাধ্যমের একটা বড় দিক হলো আমাদের আর্টিকেল 39 অফ দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ। তারা বলেছে চিন্তা, মত, বিবেকের স্বাধীনতা দেওয়া হলো, কিন্তু তারপরে 3টি জায়গায় প্রবলেম আছে। একটি প্রবলেম হলো আইন আছে, আইন নাই, পুরনো আইন অথবা নতুন আইন। আইন আছে, আমাদের অনেকগুলি আইন আছে, অনেকগুলি পুরনো আইন আছে যে আইনগুলি এখন আর চলে না, যে আইনগুলি রিভিউ করা দরকার। আমরাও বিভিন্ন সময় বিচার সংস্কার কমিশনের সঙ্গে কথা বলেছি। আরেকটা হচ্ছে যে নতুন আইন, যেটি মাননীয় মন্ত্রী বললেন যে অনলাইনের জন্য আইনটা হয়েছে, এটা কিন্তু আমাদের দাবির প্রেক্ষিতে হয়েছে। আমরা বলেছিলাম যেহেতু বিশৃঙ্খল এবং অনলাইন চলছে, এদেরকে একটা শৃঙ্খলার মধ্যে আনা দরকার। আপনি ফেসবুক, আপনি কি বলে ইউটিউব, টুইটার, বিশেষ করে দেশের বাইরে বসে তারা যেভাবে বাংলাদেশ সম্পর্কে, গত নির্বাচনের আগে যদি দেখেন, তা মনে হচ্ছে যে বাংলাদেশের যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধটা মানে একদম একটা পরিণতির দিকে যাচ্ছে। তথ্যের একটা বড় চরিত্র হলো যে এটা মানুষকে উত্তেজিত করে, কিন্তু মানুষ যখন দেখে যে এর মধ্যে উত্তেজনার কোনো উপাদান নাই, তখন উত্তেজনা অটোমেটিক্যালি ঠান্ডা হয়ে যায়। তা আমি মনে করি যে এটা একটা ভালো দিক। একটি সমস্যা হচ্ছে এক্সটার্নাল সমস্যা। এক্সটার্নাল সমস্যা হচ্ছে সরকার, আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক নীতিমালা, সরকার কোনো আইন করলো কি করলো না, যে আইন আমরা পছন্দ করি অথবা করি না। আরেকটু ইন্টারনাল প্রবলেম, এটার মধ্যে কিন্তু সরকারের হস্তক্ষেপ নাই, এটা গণমাধ্যমের মালিকানা, গণমাধ্যমের যারা বিনিয়োগকারী তাদের। সাংবাদিকদের পক্ষ থেকে দাবি উঠেছে যে প্রকৃত সাংবাদিকদের একটা তালিকা তৈরি করা উচিত। এটা কিন্তু সরকার বলে নাই। এটা করতে গিয়ে আমরা দেখি যে এটা যে আমরা তালিকা তৈরি করবো, কারো আছে শুধুমাত্র আইডেন্টি কার্ড, কারো আছে শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট লেটার, তার কারো কিছুই নাই, একটা চিঠি আছে আপনি বিজ্ঞাপন কালেকশন করবেন, এই টাকা পাবেন। তো কাদেরকে আমরা সাংবাদিকতার মধ্যে আনবো? আমরা সাংবাদিক সংগঠনগুলো ইন্টারনাল সমস্যা নিয়ে কথা বলছি। সেই ক্ষেত্রে যেখানে সরকারের ভূমিকা আছে, যেমন ওয়েজ বোর্ড বাস্তবায়ন করা, নিয়োগপত্র দেওয়া না দেওয়া, যখন খুশি তখন ছাঁটাই করা, শ্রম আইনের প্রয়োগ করা, সেটা সেগুলো আপনারা সাংবাদিকরা কিন্তু মানে অভিভাবক মন্ত্রণালয় হিসেবে তথ্য মন্ত্রণালয়ের কাছে যাচ্ছে। আমার মনে হয় যে এখানে যদি একটা ভারসাম্য রাখা যায়, তাহলে পরে ইন্টারনাল সমস্যার সমাধান করা যায়, আর এক্সটার্নাল সমস্যাগুলো আমরা আলোচনা করে সমাধান করতে পারি। নিশ্চয়ই পরের অংশে আপনার কাছ থেকে আরো শুনবো। আমি মাননীয় প্রতিমন্ত্রীর কাছে আসতে চাই, যে রূপকল্প নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ 2041 সালের মধ্যে, এবং সেখানে পাশাপাশি আমাদের যে বৈশ্বিক অঙ্গীকার রয়েছে এসডিজি ঘিরে, বিশেষত 16.7 জায়গায় বলি যে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো, ন্যায় বিচার করা, সেইখানে চতুর্থ স্তম্ভ হিসেবে নিশ্চয়ই গণমাধ্যমকে সারা বিশ্ব মেনে নিয়েছে। সামনের দিনগুলোতে আপনি যখন মন্ত্রণালয়ের নেতৃত্বে হাতে নিয়েছেন, সামনের দিনগুলোতে সেই দুটো লক্ষ্যকে সামনে রেখে কোন ধরনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চান? এসডিজি গোল অ্যাচিভমেন্ট এটা শুধু সাংবাদিকতার ক্ষেত্রে নয়, বাংলাদেশ কিন্তু পৃথিবীর অন্যান্য সকল দেশে চেয়ে এগিয়ে আছে। পরপর 6 বছর ধরে বেশিরভাগ গোল অ্যাচিভমেন্ট আমরা 1 নম্বরে ছিলাম। এবং এসডিজি গোলটা এমন একটা জিনিস, এটা কিন্তু পৃথিবীর 200টার বেশি দেশ এটার একটা রেসের মধ্যে আছে। উন্নত দেশগুলোও কিন্তু এটার সাথে আছে, কারণ ডেভেলপমেন্ট এক জিনিস আর সাস্টেনেবল করা সেটা আরেক জিনিস। তো এটা কিন্তু একটা ডিফারেন্ট নোশন অলটুগেদার। তো সেখানে আমরা অনেক ক্ষেত্রে এগিয়ে আছি। এখানেও আমাদের অবশ্যই গণমাধ্যমের যে বিষয়টি এবং সাংবাদিকতার ক্ষেত্রে যেটি বললেন, সেখানেও আমাদের অনেকগুলো অগ্রগতি আছে। কিছুদিন আগে আমরা গণমাধ্যম কর্মী আইন এটিকে রিভিউ করব, আমরা যেটা প্ল্যান করেছি, এটি কিন্তু গত সংসদের পাস হয়নি, যাওয়ার জন্য অলরেডি স্ট্যান্ডিং কমিটিতে গিয়েছিল। তো এখন আমরা এটা নতুন করে রিভিউ করছি। এটা করার জন্য যতগুলো সাংবাদিক সংগঠন আছেন, আমরা মন্ত্রণালয় থেকে সকল সংগঠনকে চিঠি পাঠিয়েছি 2 জন করে তাদের প্রতিনিধি পাঠাতে। তারাই সেটা নির্ধারণ করবেন, এবং 2 জন করে পাঠালে তাদের সবাইকে নিয়ে আমরা গণমাধ্যম কর্মী আইনটা রিভিউ করে একটা পর্যায়ে যাব। আমি জানি যে বিএফইউজের তারাও একটা পাঠিয়েছে, এবং তাদের কিছু প্রপোজ, সেগুলোকে আমরা কনসিডারেশন নিয়ে এটাকে একটা ফাইন টিউন করে ফুল প্রুফ একটা জায়গায় যাওয়ার পরে দ্রুততম সময়ের মধ্যে স্ট্যান্ডিং কমিটি নিয়ে এটাকে। এবং নিশ্চয়ই আপনারা যখন এটিকে রিভিউ করছেন, কন্টেম্পোরারি কনটেক্সট, নিউ মিডিয়া, এই বিষয়গুলোকেও নিশ্চয়ই মাথায় নিয়ে এটির কলেবরকে কি আপনারা আরেকটু হালনাগাদ করছেন? এটা যেহেতু গণমাধ্যম কর্মী আইন, এখানে আসলে মূলধারার গণমাধ্যমের সাথে সম্পৃক্ত যারা, তাদের বিষয়টি থাকছে, তাদের প্রোটেকশন, সেফটি, সিকিউরিটি এবং তাদের অন্যান্য যে এগুলো আছে ওয়েলফেয়ার ইস্যুসগুলি, যে কারণে আমরা স্টেক হোল্ডারদের মতামতটাকে গুরুত্ব দিচ্ছি, সেগুলোকে নিয়ে আমরা তারপরে এটিকে করব। ওয়েজ বোর্ড নিয়েও আমি এই সামনেই কথা বলবো, এবং যেগুলো নিয়ে বোর্ডটা গঠন করার বিষয়, এটা নিয়ে আমি আলাপ করেছি। আর তো আমি মনে করি এগুলো কিছুটা হলেও পরিবেশ তৈরি করবে। প্রাইভেট সেক্টরে যেগুলো হয়েছে, যে আমরা শুনলাম যে অনেক সাংবাদিকদের হুট করে চাকরি চলে যায়,
বা এই ধরনের একটা নোটিশ দেওয়া হয়, সেগুলো নিয়েও আমি একটা চিঠি দিয়েছি যে হুট করে কেউ চাকরি যেমন ছাড়তে পারবে না, একটা নোটিশ দিতে হবে 2 থেকে 3 মাসে। কাউকে চাকরি ছেড়ে দিতে বললেও সেখানেও নোটিশ দিতে হবে। এটা সভ্য সমাজে সকল প্রফেশনে এটা, হ্যাঁ, কাজে এগুলো থাকা দরকার। আরেকটি জিনিস হচ্ছে যে প্রাইভেট সেক্টরে গণমাধ্যমের একটা চ্যালেঞ্জ হয়ে গেছে, প্রত্যেকটি ক্ষেত্রে তো একটা বাণিজ্যিক দিক থাকে। আপনি যদি প্রফিটেবল না হন, ব্রেক ইভেন অ্যাটলিস্ট না থাকেন, আপনি তো সাস্টেনেবল হতে পারবেন না। তখন ওই যে আয় ব্যয়ের হিসাবের একটা বিষয় থাকে। এখন এই গণমাধ্যমের যে প্রোডাক্টটা, এটা একটা চাহিদা থাকতে হবে মার্কেটে, সেটা চাহিদা তো খবরের। এখন এখানে আমাদের যে টোটাল মার্কেটের যে নাম্বার অফ যদি প্রতিষ্ঠান বেশি হয়ে যায়, সেগুলোর কিছু বিষয় থাকে। আরেকটি বিষয় যেমন ধরেন ক্লিন ফিড নিয়ে যে সিদ্ধান্ত গত আমাদের মাননীয় মন্ত্রী ওনার সময় একটা সিদ্ধান্ত এটা ইমপ্লিমেন্টও হয়েছে, এটা আবার বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যত্যয় ঘটছে। তো সেটা নিয়ে আমি একটা নির্দেশনা দিয়েছি। কেন? কারণ আমাদের ইলেকট্রনিক মিডিয়াগুলো যদি এক ধরনের প্রোটেকশন পায়, এবং তাহলে তাদের যদি ধরেন প্রফিটেবিলিটি এনশোর্ড হয়, তখন তাদের কর্মীরা যারা, তাদেরও ওয়েলফেয়ার এনশোর্ড হবে। সো এটা কিন্তু একটা সামগ্রিক একটা বিষয়, এটা কিন্তু এমন না যে একতরফাভাবে দেখার কোনো সুযোগ নেই। যে কারণে আমরা এখন ডিজিটাইজেশনে হাত দিচ্ছি, মানে ইলেকট্রনিক মিডিয়া ক্ষেত্রে বিশেষ করে, যাতে করে একটা ডিজিটাইজেশন হলে যেটা হবে, যারা কন্টেন্টটা প্রোভাইড করছে তারা কিন্তু ডিপেন্ড করে ফুললি আপনার টেলিভিশন কমার্শিয়ালের উপরে, কিন্তু যে কন্টেন্ট দেখছে সে কিন্তু আবার তার এই তার ভিউয়ারশিপের এগেইনস্টে সে কিন্তু পে করছে। কিন্তু এই যে পয়সাটা কিন্তু যারা আসলে ন্যায্যভাবে পাওয়ার কথা সবাই পাচ্ছে না, যেহেতু এখানে একটা অস্বচ্ছতা আছে, ডিজিটাইজেশন না হয় এই পার্টিকুলার জায়গাতে। তো এটা ডিজিটাইজেশন হলে যেটা হবে, একটা স্বচ্ছতা আসলে সরকার তার রাজস্ব পাবে ঠিক মতো, এবং কন্টেন্ট প্রোভাইডাররা যার ইলেকট্রনিক মিডিয়া চ্যানেলগুলি, তারও হয়তো তাদের একটা ভাগ বুঝে পাবে। সেক্ষেত্রে যেটা হবে, একটা ইকোনমিক সাউন্ডনেস ক্রিয়েটেড হবে তখন গণমাধ্যমের, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে। তো এই ধরনের পরিবেশ তৈরির জন্য বিভিন্ন ধরনের সিদ্ধান্ত আমরা নিচ্ছি মন্ত্রণালয় থেকে, যেন একটা প্রপার থাকে, পরিবেশ থাকে। আরো কিছু সিদ্ধান্ত যেটা বললাম, শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য একটা নিয়ম নীতি এবং পলিসির মধ্যে রাখা, যেন পেশাদারিত্বটা প্রোটেকশন পায়। কারণ এখানে যে অপতথ্য অপপ্রচার কখন আসে, যখন সাংবাদিকতাটা থাকে না, অপসাংবাদিকতা চলে আসে, তখনই এই ঘটনাগুলি ঘটে। তখন কি হয়, আপনি কিন্তু অডিয়েন্সকে ধোঁকা দিচ্ছেন। মানে আমরা দেখতে চাই এইভাবে যে আপনি সঠিক তথ্য দিলে এটাই আপনার কাজ, এবং অডিয়েন্সকে সেটা আপনার দেওয়ার কথা। কিন্তু আপনি যদি একটা ভুল তথ্য দেন এবং উইলফুলি এটা করেন, হয়তো অডিয়েন্সে অনেকে এক্সাইটেড হচ্ছে এটা শুনে, কিন্তু সে তো চিটেড হচ্ছে অ্যাট দ্য সেম টাইম, সে ধোঁকার মধ্যে পড়ছে। এই ধোঁকা দেওয়ার কোনো রাইট কারণ নাই। তো রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্রটা দেখার দায়িত্ব আছে যে ওয়েদার মানে মানুষ চিটেড হচ্ছে কিনা চিনি। তো সেইখানে আমরা কিছু মেকানিজম ক্রিয়েট করার চেষ্টা করছি, সেটা আমরা করব। আমাদের পিআইডির অধীনে ফ্যাক্ট চেকিং একটা প্রজেক্ট আছে, এটাকে আমি নিয়ে বসেছিলাম ইতিমধ্যে। আমাদের প্রেস কাউন্সিল যেটা আছে, এটাকেও আমি আরেকটু অ্যাক্টিভেট করার প্ল্যান করছি। মূলধারার গণমাধ্যমেও যদি ক্ষেত্র বিশেষে কোথাও ব্যত্যয় ঘটে, মানে জার্নালিস্টিক ইন্টিগ্রিটি যেটাকে বলে, নীতি নৈতিকতার যদি এখানে আপোষ হয়ে যায়, সেক্ষেত্রে যাতে একটা প্রতিকারের ব্যবস্থা থাকে, এবং একটা সভ্য সমাজে যেমন হয়, মানে কোনো ধরনের রিগোরাস অ্যাগ্রেসিভ কোনো মিনসের কঠোর হস্তক্ষেপের বাইরে গিয়ে একটু কঠোর হস্তক্ষেপ না, যাতে করে একটা প্রপার সিস্টেমেটিক্স এর মধ্যে দিয়ে এটা হয়। সো সবকিছু আমরা করতে যাচ্ছি, গোলটা হচ্ছে আসল সাংবাদিকতাকে প্রোটেকশন দেয়া, সুরক্ষা করা, এটাই আমাদের গোল। অনেক চমৎকার করে বলেছেন। এটি নিয়ে জনাব মঞ্জুল হাসান বুলবুলের কাছে আসতে চাই, যেটি বলছিলেন যে পেশাদার সাংবাদিকদের সুরক্ষা দেয়া এবং পাশাপাশি নাগরিকদেরকে আসলে বস্তুনিষ্ঠ সংবাদ পেতে বা সংবাদের নিশ্চয়তা দিতে চাওয়া। সেই জায়গায় সাম্প্রতিক সময়ে যেটি আলোচনায় এসেছে যে নানা ধরনের, আপনি নিজেও বলছেন যে ফেসবুক, ইউটিউবেও নাম হয়তো টেলিভিশন চ্যানেল, নাম হয়তো পোর্টাল, এরকম দিয়ে যতখানি সংবাদ পরিবেশন তার চাইতে বেশি ভাইরাল হওয়ার প্রতিযোগিতা এবং নানা রকমের অপপ্রচার, কখনো কখনো সংগঠিত অপপ্রচার বা গুজব ছড়ানো, সেই জায়গায় সাংবাদিক সংগঠনগুলো বা অন্যান্য অংশীজনদের রাষ্ট্রের জায়গা থেকে মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন যে কি ভাবনায় রয়েছে, কি করণীয় রয়েছে, কিন্তু অন্য অংশীজনদের, বিশেষ করে সাংবাদিক সংগঠনগুলোর কি করার আছে সেখানে? আমার ধারণা সাংবাদিক সংগঠনগুলির মধ্যে দুইটি অংশ আছে। একটি হচ্ছে ইউনিয়ন, যারা এই কাজগুলি করে, রাইটস নিয়ে কাজ করে, তাদের ওয়েজেস নিয়ে কাজ করে, তাদের নিরাপত্তা নিয়ে কাজ করে। আর এছাড়া বাকি যে সাংবাদিক সংগঠনগুলি আছে, যারা ইউনিয়নের মতো এরকম স্পেসিফিক বিষয়গুলি নিয়ে কাজ করে না, ট্রেড ইউনিয়নের মতো কাজ করে না, কিন্তু তারা বোধহয় একটা ভালো জায়গায় আছে। তাদেরকেও আমরা যদি, যেটা মাননীয় মন্ত্রী মহোদয় বললেন, যে এই পেরিফেরির মধ্যে যদি আমরা আনতে পারি, তাহলে তাদের প্রফেশনাল কোয়ালিটিটা বাড়ানো। আর আরেকটা খুব জরুরি কাজ, সেই জরুরি কাজটি হচ্ছে যে
যদি একই সমাজে তো আপনি দুই রকম ব্যবস্থা চলতে দিতে পারেন না, যে যেভাবে ভালো সাংবাদিকতা যারা করবে তাদেরকে আপনি যেভাবে সহায়তা দিবেন আর খারাপ সাংবাদিকরা সেইভাবেই সহায়তা পেতে থাকবে, সুযোগ পেতে থাকবে, এটা তো হতে পারে না। আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুইটি যুগান্তকারী ঘটনা ঘটেছে আমাদের মিডিয়াতে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রায় 121টার মতো অর্ডিন্যান্স ছিল। 2009 সনের প্রথম অধিবেশনে যখন অর্ডিন্যান্সগুলি আসলো আইনে পরিণত করার জন্য, মাত্র 2টা অর্ডিন্যান্স আইনে পরিণত হয়েছিল, তার মধ্যে একটা হচ্ছে তথ্য অধিকার আইন। জি, এবং এটি মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক আগ্রহে, আমরা এটার সাথে ইনভলভ ছিলাম এই ড্রাফট তৈরি করার ক্ষেত্রে, এবং দলের মধ্যেই কিন্তু বিরোধিতা ছিল যে এইরকম তথ্য অধিকার দিয়ে দিলে কিছু বিপদগ্রস্ত। প্রধানমন্ত্রী একদম মানে সুনির্দিষ্টভাবে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এটা করতে হবে, এবং তিনি করেছেন এটা, এবং এটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ল। কারণ এটার মধ্যে আমরা অংশীজন সবাই, যেটা আপনি বললেন, অংশীজন সবাইকে নেওয়া হয়েছিল। আরেকটা তিনি করেছিলেন যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আমি ইউনিয়নের নেতা ছিলাম দীর্ঘদিন, আমরা অসহায় অসচ্ছল সাংবাদিকদের জন্য টাকা চেতাম, উনি দিতেন প্রধানমন্ত্রীর তহবিল থেকে। একটা পর্যায়ে তিনি ভাবলেন যে এটা আবার একটু কোনো তো কনস্ট্রাকটিভ কিছু না, আমার কাছে যারা আসতে পারে তারা টাকা পায়, বাইরে থেকেও পায় না। একটা সাংবাদিক ওয়েলফেয়ার ট্রাস্ট করেছে, যেটা সভাপতি মাননীয় মন্ত্রী এখন। এটা হয়তো আরো ভালো করা যায়, আরো ভালো করা যায়, কিন্তু এটা হয়েছে বাংলাদেশ। আমরা খোঁজ দিয়ে দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশে কোথায় নাই। কাজেই একটা যদি সরকারের পক্ষ থেকে একটা ইতিবাচক ইচ্ছা থাকে, আমার ধারণা এই পেশায় ইয়াং ছেলে মেয়েরা আসে, তারা এসে যদি দেখে যে এই পেশাটা একটা পরিচ্ছন্ন পেশা, তার ক্যারিয়ারের একটা ভবিষ্যৎ আছে, তাহলে তারা এখানে থাকবে। যারা গুড জার্নালিজম করে তারাই সার্ভাইভ করে। গুড জার্নালিজম ইজ গুড বিজনেস টু। একটা বড় কাজ হয়েছে যে গত নির্বাচনের আগে দেশে এবং বিদেশে যে সকল মিডিয়াগুলি মাননীয় প্রধানমন্ত্রী সহ নানান সরকারের কর্মকর্তা সহ আমাদের সম্পর্ক যে প্রচারণা চালিয়েছিল, মানুষ কেউ কেউ এটা অপপ্রচার চালিয়েছে, মানুষের কিছু কেউ মানুষ বিশ্বাস করতো, কিন্তু নির্বাচনের পরবর্তী পরিস্থিতি প্রমাণিত হয়েছে তাদের এই প্রচারণা সত্যি না। তাদের এই ভুয়া প্রচারণার সঙ্গে বড় মাপের রাজনৈতিক শক্তিগুলি মনে করতো যে এটি হচ্ছে আমাদের মূল শক্তি। আমাদের রাজনীতির কিন্তু বুদ্ধিবৃত্তিক জায়গাটা কিন্তু খুব দুর্বল। ভালো এবং মন্দের পার্থক্যটা যদি আমরা করতে পারি, ভালোদেরকে যদি আমরা একটু মানে সংগঠিত করতে পারি, তাহলে পরে আমরা এই জায়গা থেকে তাদের সুরক্ষা এবং প্রণোদনার কথা বলছি। একটা ছোট প্রশ্ন রেখে যাই, পরের অংশে আপনার কাছ থেকে শুনবো, যেটি আপনি বলছিলেন নির্বাচন পূর্ববর্তী অবস্থায় বিশেষ করে বিশ্ব গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়া নানা রকমের প্রোপাগান্ডা নিয়ে এসেছে। আমরা বাংলাদেশ থেকে আমাদের গণমাধ্যমের যে ইতিবাচক দিক আপনারা দুজনেই বলছেন, সামনের দিনগুলোতে আমরা কবে বিশ্ব গণমাধ্যমে বা নিউজ মিডিয়ার নেতৃত্ব না হলেও পাশাপাশি হাঁটবো, সেরকম স্বপ্ন আমরা দেখি কিনা, এই প্রশ্নটা আপনার কাছে শুনবো। আসতে চাই মাননীয় প্রতিমন্ত্রীর কাছ থেকে। সেই জায়গায় একই রকম আমাদের প্রচুর তরুণরা রয়েছেন যারা আসলে সাংবাদিকতা, বিশেষ করে নতুন আমরা প্রযুক্তির কথা বলি, নতুন ধরনের তথ্য উপাত্ত এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব কিছু নিয়ে কিন্তু ফ্রিল্যান্সিংয়ের কথা বলি, বিশ্ববাজারে দাপিয়ে বেড়াচ্ছে। সেই জায়গায় সামনের দিনগুলোতে কি করে তথ্য এবং সম্প্রচার দুটোকে নিয়ে আমরা কি করে আসলে বিশ্ববাজারে আরও নিজেদেরকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারি, সেই ভাবনাগুলো রয়েছে কিনা? ইলেকট্রনিক মিডিয়ার যে বিস্তৃতি ঘটেছে বা ইভেন প্রিন্ট মিডিয়ার ওভারঅল মূলধারা গণমাধ্যমের কথা বলছি, সামাজিক যোগাযোগ মাধ্যম তো অন্য বিষয়, সেখানে কিছু অপপ্রচার বা এগুলোর একটা সুযোগ তৈরি অনেকে করেছে, কিন্তু মূলধারা গণমাধ্যমে কিন্তু দেখেন একটা বিশাল পরিবর্তন এসেছে। এর মধ্যেও কিছু চ্যালেঞ্জ আছে, কিন্তু ওভারঅল একটা প্রগ্রেস হয়েছে। আমরা যেটা দেখি, অনেকে সুযোগ পেয়েছে নতুন করে কাজ করার, এবং নতুন নতুন আপনার চিন্তা চেতনা এবং বিষয়গুলো এসছে, এবং গ্লোবালি আপনার সাংবাদিকতাটা যে জায়গায় গেছে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, তার সাথে কিন্তু অনেকখানি আমরা আমাদের ডোমেস্টিক অডিয়েন্সের জন্য ওই রকম একটা কোয়ালিটি কাছাকাছি কিন্তু তৈরি করতে পেরেছে। কিন্তু এখন আমাদের ইন্টারন্যাশনালি যেতে হবে। এটার কারণ হচ্ছে বাংলাদেশও এখন মানে ভূ রাজনৈতিকভাবে এটার গুরুত্ব কিন্তু বেড়ে গেছে। আমাদের নিজস্ব ডেভেলপমেন্ট ছাড়াও ভূ রাজনীতির যে পরিবর্তনগুলি ঘটেছে, বিভিন্ন জায়গায় আপনার পরাশক্তিদের উত্থান এবং নতুন নতুন পরাশক্তির ইমার্জেন্স, এবং মাননীয় প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট অবস্থান নেওয়া বিভিন্ন বিষয়ে, সেটা তো বটেই। ওনার যে সাহসী নেতৃত্ব এবং এবং খুবই ডিসাইসিভ যে ওনার অবস্থানগুলি থাকেন সব মিলে, তো এই জন্য আমাদের আসলে অনেক বলার অনেক কিছু আছে, কিন্তু সেই বলার জন্য আমাদের তো প্ল্যাটফর্ম দরকার। আমরা পৃথিবীর অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে আমাদের বক্তব্য নিয়ে হাজির করি, আমরা পাবলিশ করি আমাদের কথাগুলি, কিন্তু আমাদের নিজেদের একটা কিছু লাগবে। তো এইভাবে যদি চিন্তা করেন, গ্লোবালি আসলে খুব বড় ধরনের ওরকম মিডিয়া খুব যে বেশি আছে, বিবিসি, CNN বা ধরেন এদিকে আল জাজিরা, TRT ওয়ার্ল্ড, বিটিভির মাধ্যমেই একটা পরীক্ষামূলকভাবে শুরু করছি 2 ঘন্টার একটা চাঙ্ক নিয়ে বিটিভি ওয়ার্ল্ডে, বিটিভি ইন্টারন্যাশনাল নামে আমরা শুরু করব, যেটাতে নিউজ অ্যানালিসিস অ্যান্ড আপনার কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড বিভিন্ন ধরনের ডিসকাশন, এবং
অফকোর্স নিউজ প্রেজেন্টেশন, পুরো জিনিসটাই হবে ইংরেজিতে, এবং এখানে আমরা দরকার হলে ইয়াং জেনারেশনের নতুন যারা আছেন তাদেরকে ট্রেন করে ইনকর্পোরেট করবো, এবং দেশের বাইরের যে রিসোর্সগুলো আছে সেগুলোকে আমরা ইউজ করার চেষ্টা করব। এই 2 ঘন্টার যে ইভেন্ট স্ক্রিন অ্যান্ড লুক অ্যান্ড ফিল পুরোটাই একেবারে আন্তর্জাতিক মানের আমরা করব, এটা যাতে দেখে মানে ওরকমই মনে হয়। সো এখন আমার কথা হচ্ছে যে টিআরটি ওয়ার্ল্ড যদি পারে, আল জাজিরা যদি পারে, ওরা তো 24 ঘন্টা করছে, আমি 2 ঘন্টার জন্য কেন পারবো না? ওই যে ইকুইপমেন্ট লাগবে, যে রিসোর্স লাগবে সেটা আনলেই পারবো। সো এটা আউটপুটটা ওরকম হওয়া দরকার। তো সেটা নিয়ে বিটিভি অলরেডি কাজ শুরু করেছে। এইটা আমরা যদি সাকসেসফুলি দাঁড় করাতে পারি, আমি মনে করি সেখান থেকে ধীরে ধীরে আমরা এটা 2 থেকে 3, 3 থেকে 4-এ যাবো, এবং ইভেনচুয়ালি আমরা যখন 24 ঘন্টা যাবো এটাকে একটা সেপারেট ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল হিসেবে দাঁড় করাবো, এবং এখানে সাংবাদিকতার যে মানদণ্ড সেটা পুরোপুরি আমি বলবো যে ফলো করা হবে। এবং এখানে শুধুমাত্র বাংলাদেশি নিউজ আমরা কভার করবো এরকম না, সাউথ এশিয়া বিভিন্ন দেশের লোকাল নিউজ, যেগুলো ডোমেস্টিক নিউজ, গ্লোবাল অন্যান্য ইভেন্টগুলি আসবে, এবং আমরা পৃথিবীর অন্যান্য দেশের এক্সপার্ট যারা, ধরেন আপনার কিছুদিন পর আমেরিকাতে ইলেকশন হবে, সো ওদের গণমাধ্যম আমাদের ইলেকশন অ্যানালাইজ করে, আমরাও তাদের ইলেকশন অ্যানালাইজ করবো। ওয়াশিংটন ডিসি থেকে একজন এক্সপার্টকে আমরা এখানে কানেক্ট করবো, সে তার ওপিনিয়ন দিবে, পরস্পর বিরোধী ওপিনিয়ন থাকবে, তারা তর্ক বিতর্ক করবে, আমাদের এখানে এক্সপার্ট যারা আছেন তারা আসবেন, পার্শ্ববর্তী দেশে ইলেকশন হচ্ছে বা যে কোনো ইভেন্ট নিয়ে। সো আমরা একটা গ্লোবাল একটা ফ্লেভার ক্রিয়েট করবো। হ্যাঁ, পৃথিবীর অন্যান্য অনেক দেশ আছে, তাদের খবর যদি আমরা অ্যানালাইজ করি উইথ ভেরি অবজেক্টিভ জার্নালিজম, তারা সেই দেশে অডিয়েন্স ইন্টারেস্টেড হবে। এবং আমি ইতিমধ্যে কয়েকটা দেশে তো গেছি, তাদের সাথে কথা বলে আসছি যে আমাদের এই বিটিভিকে আমরা যদি অ্যাক্সেস পাই, যেমন ইন্ডিয়াতে কিন্তু বিটিভি দেখা যায়, আমাদের যে এক্সচেঞ্জে একটা প্রোগ্রাম আছে সেটা অধীনে, কিন্তু দেখা গেলেই তো হবে না, ওইখানকার যে অডিয়েন্স ও বিটিভির কোন জিনিসটা দেখবে। বাংলাদেশের মানুষের জন্য উপযোগী আমরা প্রোগ্রাম তৈরি করছি, এখানে ব্রডকাস্ট করছি, কিন্তু যদি আমি ধরেন নিউজে যাই এবং ভারতের ভিতরে কোনো ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটেছে যেটা আমরা অ্যানালাইজ করছি, তাদেরকে কানেক্ট করছি, তাহলে তো ওদের অডিয়েন্স ইন্টারেস্টেড হবে এটা দেখার জন্য, বা ভুটান বা নেপাল, শ্রীলঙ্কা, তাদের ব্যাপারে। তো এরকম একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম আমরা বিটিভির মাধ্যমে শুরু করার চেষ্টা করছি। কিন্তু এটা কিন্তু শুধুমাত্র যে আপনি যেটা সামনে দেখবেন সেটাই কিন্তু না, তার পিছন দিকে অনেক মানে কর্মযোগ্য থাকবে, সাংবাদিকতার সাথে সম্পৃক্ত, এবং যারা থিঙ্ক ট্যাঙ্ক অ্যান্ড এক্সপার্ট যারা আছে বিভিন্ন ইস্যুতে, তাদেরকেও কিন্তু আমরা এখানে অনবোর্ড করবো, ইনভলভ করবো। হ্যাঁ, এরকম একটা ইচ্ছা আমাদের আছে, দেখা যাক ফিউচারে কতটুকু। না, খুবই শুনে খুবই মানে ভালো লাগলো যে আমরা 2 ঘন্টার চাং দিয়ে হলেও শুরু করছি, এবং নিশ্চয়ই ভবিষ্যতে এখান থেকে শিখন নিয়ে আমরা সেটির কলেবর বৃদ্ধি করব। যে প্রশ্নটি রেখে গেছিলাম যারা মঞ্জুল হাসান বলবো, এই সোশ্যাল মিডিয়া আসলো, এখন যেসব মিডিয়ার কথা আমরা বলি, এই চ্যালেঞ্জের সময় পৃথিবীব্যাপী মিডিয়ার পণ্ডিতদের মধ্যে একটা বিতর্ক ছিল যে তাহলে কি ট্র্যাডিশনাল মিডিয়াগুলি টিকে থাকবে না। তখন বিতর্ক ছিল যে এটা টিকে থাকবে, টিকে থাকার ক্ষেত্রে পরিবর্তন হতে হবে। পরিবর্তনের ক্ষেত্রে 3টা কাজ বলা হয়। একটা হলো যে কন্টেন্ট ওয়াইজ পরিবর্তন হতে হবে, যে কন্টেন্ট আমরা যেটা মাননীয় মন্ত্রী বললেন যে আমরা ভারতে দেখাচ্ছি, কিন্তু যে কন্টেন্ট তারা চায় সেই রকম তার জন্য প্রাসঙ্গিক কন্টেন্ট, তো একটা কন্টেন্টের পরিবর্তন করতে হবে, টেকনোলজির ফুল ব্যবহার করতে হবে, যত আধুনিক টেকনোলজি পাওয়া যায়। আরেকটা হচ্ছে প্রেজেন্টেশন স্টাইলগুলি চেঞ্জ করতে হবে। আমরা অগ্রসর হওয়ার জন্য কি করবো? 2টা জায়গা, একটা হলো টেকনিক্যাল জায়গায় আমাদের অগ্রসর হতে হবে। আমাদের প্রচুর গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে, জার্নালিজমের গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে। ভালো ছেলে আছে প্রচুর, যারা ফার্স্ট ক্লাস, ফার্স্ট, সেকেন্ড হয়ে আসে, কতদিন পরে যখন দেখা যায় এখানে কোনো ক্যারিয়ারের কোনো সুযোগ নেই, তখন তারা চলে যায়। তো কাজে আমরা যদি এখানে একটা ক্যারিয়ারটার জন্য তাদেরকে একটা জায়গা তৈরি করতে পারি, আমার ধারণা প্রচুর ইয়াং ছেলে মেয়ে পাওয়া যায়। কাজে সেই জায়গাটাতে একটা সুযোগ আছে যে আমরা যদি মানুষ প্রত্যাশিত কন্টেন্ট তৈরি করতে পারি, টেকনোলজি, ভালো টেকনোলজি দিতে পারি, প্রেজেন্টেশন জায়গাগুলি যদি আমরা রিয়েল পটেনশিয়ালকে আমরা এখানে ব্যবহার করতে পারি, তাহলে আমার ধারণা যে বিশ্বে আমরা নিজেরা একটা সক্রিয়, আপনি বলছেন যে স্ট্যান্ডার্ড তৈরি করতে পারবো। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বিশেষ করে গণমাধ্যমের অংশীজনরা রয়েছেন, সাংবাদিক সহ অন্যান্য, তাদের উদ্দেশ্যে মাননীয় প্রতিমন্ত্রী কি বলবেন? তার আগে একটা ছোট্ট কথা বলি, কিছুদিন আগে CNN দেখছিলাম, গাজাতে যে ঘটনাগুলি ঘটছে সেটা নিয়ে যে প্রোটেস্টটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজে। তো CNN এর একজন অ্যাঙ্কার একজন অ্যানালিস্টকে প্রশ্ন করছে এভাবে যে প্রোটেস্ট করা বা মত প্রকাশের স্বাধীনতা যেটা, এটা তো ডেমোক্রেসির একটা অংশ, এটা তো এই স্বাধীনতা থাকা দরকার। একই সাথে ওইখানে যারা জুইশ স্টুডেন্ট আছে তাদেরও তো সেফটি অ্যান্ড সিকিউরিটি ইম্পর্টেন্ট, তারা যাতে ক্লাসটা করতে পারে। তো এটা লাইনটা কোথায় হবে? নাও দে আর টকিং অ্যাবাউট লাইন, ওয়েন ইট কামস টু আপনার ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড লাইন। কিন্তু তার কিছুদিন আগে বাংলাদেশে যখন অগ্নিসন্ত্রাস হচ্ছিল, আপনার রেলগাড়ি সব পুড়িয়ে দিয়ে নারী শিশু হত্যা করা হচ্ছিল ইন দ্য নেম অফ প্রোটেস্ট, পুলিশ হত্যা করা হচ্ছিল,
তখন এগুলোকে ন্যাচুরালি আইনানুগ ব্যবস্থা নিয়ে যখন গ্রেফতার করা হচ্ছিল এই ধরনের ক্রিমিনালদেরকে, তখন তারা আবার প্রশ্ন করছিল যে প্রোটেস্ট করার রাইটটা পাওয়া যাচ্ছে, তখন কিন্তু লাইনটা তাদের মাথায় ছিল না। সো নাও দে আর টকিং অ্যাবাউট লাইন। তো এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সব জায়গায়, কোথায় আপনি লাইনটা টানবেন। তো সেইখানেই আসে পেশাদারিত্ব, প্রফেশনালিজম, এবং সেখানে আসে স্বাধীনতার যে বর্ডার লাইনটা, যার বিয়ন্ডে গেলে এটা স্বাধীনতা থাকে না, স্বেচ্ছাচারিতার জায়গায় চলে যায়। তো গণমাধ্যমের কাজ হচ্ছে সবাইকে অ্যাকাউন্টেবল করা। আপনার এই প্রশ্নের উত্তরের সাথে মিলিয়ে দিয়ে দিই, বাট গণমাধ্যমের কর্মী যারা, তাদের মধ্যে যারা পেশাদার হবেন, তারা আবার তাদের জবাবদিহিতার জায়গা বোঝেন, অ্যাকাউন্টেবিলিটি, যেটা সোশ্যাল মিডিয়াতে নাই। যে কারণে সোশ্যাল মিডিয়া কখনোই মূলধারার গণমাধ্যমের কম্পিটিটর হতে পারবে না। মানুষ কিন্তু ঘুরে সোশ্যাল মিডিয়া অনেক গুজব শুনে এন্টারটেইন হবে, কিন্তু বিশ্বাস করবে না। বিশ্বাস করবে দিন শেষে মূলধারার গণমাধ্যমের প্রফেশনাল জার্নালিজম, সেটা কি, যেহেতু এখানে একটা দায়বদ্ধতা আছে, জবাবদিহিতা আছে। সেই জায়গাটাই খুবই ইম্পর্টেন্ট। আমি এটাই বলবো যে জার্নালিস্টিক ইন্টিগ্রিটি এটা খুবই ইম্পর্টেন্ট, প্রফেশনালিজম খুবই ইম্পর্টেন্ট, দিন শেষে সেটাই টিকে থাকবে। অনেক ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী, ধন্যবাদ জনাব মঞ্জুর হাসান বুলবুল আমাদের সাথে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরাও বিশ্বাস করি বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আজকের আলোচকরা যেটি বলেছেন, গণতন্ত্রকে এগিয়ে নিতে হলে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে নিশ্চয়ই গণমাধ্যম ইতিবাচক ভূমিকা রাখবে। সেই মুক্ত গণমাধ্যম তবে পেশাদারিত্বের সাথে, জবাবদিহিতার সাথে জনগণকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের এই বিশেষ আয়োজন। সবাইকে ধন্যবাদ যারা ছিলেন আমাদের এই আয়োজনের সাথে।